আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকেই আমন্ত্রণ জানিয়ে শুরু করছি জনতার কথা চতুর্থ পর্ব। জনতার কথা ইতিপূর্বেই 3টি পর্ব পাবলিশ হয়েছে। ইতিপূর্বে যে 3টি পর্ব পাবলিশ হয়েছে ওই 3টি পর্ব থেকে কিছু কথা এবং আজকে নতুন করে বিস্তারিতভাবে কিছু কথা বলার চেষ্টা করব। আজকের কথার প্রথম আমি 5টি সেশনে ভাগ করেছি। 5টি সেশন হচ্ছে, 1 নম্বর সেশন দলীয় সরকার আসলে খাদ্য সামগ্রী নিয়ে কিভাবে সিন্ডিকেট করানো হয় বা পরিচালনা করা হয়। 1। দ্বিতীয়, স্ট্যান্ডার্ডবাজি ও চাঁদাবাজি কিভাবে পরিচালনা করা হয়। 3য় নাম্বার, চাকরি বাণিজ্য কিভাবে চাকরি বাণিজ্য করা হয়। 4র্থ নাম্বার, প্রবাসীদের ভিসা বাণিজ্য কিভাবে পরিচালনা করা হয় এজেন্সির মাধ্যমে। 5ম নাম্বার, দলীয় সরকার কালান্তে সরকারি অনুদানগুলো বিতরণের কিভাবে দুর্নীতি পরিচালনা করা হয়। এই 5টি সেশনে কথা বলবো। তার ভিত্তিতে নাম্বার 1, প্রথম সেশন আমার হচ্ছে যে দলীয় সরকার আসলে কিভাবে খাদ্য সামগ্রী নিয়ে সিন্ডিকেট পরিচালনা করা হয়। দলীয় সরকার আসলে সিন্ডিকেট পরিচালনা করা হয় তার কিছু ব্যাখ্যা উদাহরণ আমি আপনাদের তুলে ধরতে চাই বা আজকের এই পর্বে কথাগুলো বলতে চাই। যখন দলীয় সরকার আসে তখন আমি ইতিপূর্বে অনেক কথাই বলেছি, অনেক রকমভাবেই বলেছি, আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, তবে আজকে কিছু অংশ বোঝানোর চেষ্টা করব। আমি যদি কথাগুলো এলোমেলোভাবে বলি তবুও আপনারা কথাগুলো বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবেন বা আমাকে সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার ও পেজটিকে ফলো করে দিয়ে ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো কথা হচ্ছে, প্রিয় দর্শক শ্রোতা, দলীয় সরকার আসলে কীভাবে সিন্ডিকেট পরিচালনা করা হয় খাদ্য সামগ্রী নিয়ে। যেমন গৃহস্থর কাছ থেকে যখন ধান কেনে সরকার কিন্তু নিজে কেনে না। সরকার কি একজন ডিলার নিয়োগ করে বা ওই জেলা উপজেলায় যতটুক সরকারি গুদামে মজুত করা দরকার সেই ততটুক যে কেনা হয় গৃহস্থর কাছ থেকে, এগুলো ডিলার দ্বারা সরকারি কোনো লোক সরাসরি কিন্তু একটা গৃহস্থর থেকে ধান কেনে না। তাহলে কিভাবে কেনে? ধরেন আমাকে ডিলার দিছে, আমি ধান কিনে সরকারি গুদামে দিচ্ছি। তো আমি যদি এই ব্যবসাটা করতে চাই অবশ্যই আমার একটা পারমিশন লাগবে। সেক্ষেত্রে আমি যখন ডিলার নিব তখন দলীয় পর্যায়ে এমপি, মন্ত্রী বা মেম্বার, চেয়ারম্যান ইত্যাদি সকল এদের সাথে আলাপ করেই কিন্তু প্রথমত চেয়ারম্যানের সাথে আলাপ করে, এমপির সাথে আলাপ করে এই ডিলারগুলো নেওয়া হয়। জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে নেওয়া হয় বা ইউনিয়ন পর্যায়ে নেওয়া হয়। সেক্ষেত্রে যখন আমি একজন ডিলার চেয়ারম্যানের কাছ থেকে আমি আবেদন করব বা জেলার থেকে আবেদন করব বা উপজেলার থেকে আবেদন করবে, আমি যখন আবেদন করব যে আমি ডিলার নিতে চাই সরকারি গুদামে যে মজুত করার জন্য যে ধান চাউল কেনা লাগবে, ওই ধান চাউলটা আমি কিনে দিতে চাই, তখন ওই চেয়ারম্যান বা এমপি সে আপনাকে একটা অফার করে, ঠিক আছে তুমি ডিলার নেবে নাও, আচ্ছা ডিলার নেবে নাও, আমাকে এত টাকা দিতে হবে। ধরেন আমি যখন ডিলার নিতে যাব তখন আমাকে বলতেছে যে আমাকে 10 লাখ টাকা দিতে হবে। তাহলে তুমি কি ডিলার পাচ্ছ, তোমার ইউনিয়নের থেকে তুমি ডিলার পাচ্ছ, তোমাকে 10 লাখ টাকা দিতে হবে। 10 লাখ টাকা দিলে তুমি যে সরকারি গুদামে খাদ্য সামগ্রী মজুত করা হবে এই ডিলারশিপ আমি তোমাকে দিই। তখন কিন্তু মাঝখান থেকে এমপি 10,000 টাকা কিন্তু নিয়ে নিল আমার থেকে একজন এমপি বা একজন চেয়ারম্যান 10,000 টাকা কিন্তু নিয়ে নিচ্ছে এই ডিলারশিপটা দেওয়ার জন্য।
দুর্নীতি কোন জায়গায় দেখেন? আমি বাজারে ধান কিনলাম, সে 1500 টাকা মন। আমি যে এমপিরে 10 লাখ টাকা দিয়ে ডিলারশিপ নিছি, সরকারি গুদামে চাউল মজুত করবো, আমি কিনবো, কিনে সরকারে দেবো, তাহলে 10 লাখ টাকা দিছি এমপিরে, আমি কি ঘুষ, এই ঘুষের টাকাটা তো আমার তোলা লাগবো। আমি কিন্তু গৃহস্থতে ধান কিনছি কত? 1500 টাকা বা 2000 টাকায়, কিন্তু ওই ধানটা আমি সরকারি গুদামে দিচ্ছি কত? 2500 টাকা। আচ্ছা, সরকার তখন এই যে চাউলের দামটা এটা নিয়ন্ত্রণ করে কিভাবে? সরকার কিন্তু কিনলো এখানে 2500 টাকা মন। কথার কথা বলতেছি, আপনারা কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সরকার যদি বাজারে আছে মনে করেন 2000, সরকার দিতেছে 2500। এই 2500 টাকা মন সরকার ক্রয় করে, সরকার একটা হিসাব করে যে কত টাকা এইটাতে ভর্তুকি যাচ্ছে আমার, বা এই চাউলটা, এই ধানের চাউলটা কত টাকা বিক্রি করা যাবে, এইটার একটা সমন্বয় করে বাজারে চাউলের একটা রেট দেয়। আচ্ছা, যখন আপনি চাউলের রেটটা দিতে যাও, তখন কি এটা সমন্বয় করে যে আমি ধান কিনছি 2000 টাকা, সরকারি গুদামে ধান কিনছি 2500 টাকা, হ্যাঁ, গৃহস্থ পাইল কত? 2000 টাকা, কিন্তু সরকার জানলো কত? গৃহস্থ পাইছে 2500 টাকা। গৃহস্থ 2500 পাইছে? পায় নাই। 2500 পাইছে কে? যে ডিলার বা যে ডিলারশিপ নিছে, ওই ডিলার সাহেব পাচ্ছেন হচ্ছে 2500 টাকা মন, গৃহস্থ পাইছে মাত্র 2000 টাকা মন। তাহলে 2000 টাকা হিসাবে যদি আমি সমন্বয় করি চাউলের বাজারের সাথে, সেক্ষেত্রে আমার চাউল মন কত আসতে পারে? ধরেন 20 টাকা কেজি আমার ধান কেনা, গৃহস্থর থেকে 20 টাকা কেজি ধান কেনা, এই ধানটা সরকারকে দিছে আমি 25 টাকা। এখন সরকার হিসাব করতেছে ওই 25 টাকা ধরে, আর যে গৃহস্থ 25 টাকা মন আমার কাছে বিক্রি করছে, কিন্তু গৃহস্থ কিন্তু 25 টাকা মন বিক্রি করে নাই, গৃহস্থ কত বিক্রি করছে? 20 টাকা। তাহলে ডিলার খাইতেছে 5 টাকা। 5 টাকা ডিলার কেন খাচ্ছে? 5 টাকা ডিলার এই কারণে খাচ্ছে যে 10 লাখ টাকা দিয়ে, যে 10 লাখ টাকা ঘুষ দিয়ে একটা এমপি, চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান যার থেকে এই ডিলারশিপটা নেয়, তারা কিন্তু 10 লাখ টাকা ঘুষ দিছে। ওই টাকাটা কিন্তু উঠান লাগবে কার থেকে? আমার থেকে আর আপনার থেকে। দলীয় সরকার আসলে ঠিক এরকমভাবেই সিন্ডিকেটগুলো পরিচালনা করে। ওই ধানটা যখন গৃহস্থর থেকে 20 টাকা নিলাম, আমি 20 টাকা যদি 1 কেজি ধান নেই, সেক্ষেত্রে আমার চাউলের দাম আসবে 30 টাকা। 30 টাকা আসবে না, 27-28 টাকা এরকম আসবে। আচ্ছা, 27-28 টাকায় কি চাউল খাইতে পারছি। আর যখন ডিলারের থেকে ধান সরকারি গুদামে মজুত করতেছি আমি, সেক্ষেত্রে কিন্তু ওই 5 টাকা ওখানেই বেড়ে যেতেছে। এটা কিন্তু কথার কথা বলতেছে, 5 টাকা বাড়ে না, আরও অনেক বাড়ে। সে বাজারে এখন এমন পরিস্থিতি, সিন্ডিকেটের এমন পরিস্থিতি যে গৃহস্থতে 20 টাকা কিনলে সরকারের ওইটা দেয় 30 টাকায়, আর সরকার ওইটা হিসাব করে 30 টাকায় হিসাব করে দেখা যায় চাউলের রেট দেয় হচ্ছে 60 টাকা বা 50 টাকা। 50 টাকা বা 60 টাকা চাউলের রেট দেয়। কিন্তু চাউলের রেটটা কে বাড়াইলো? চাউলের রেটটা বাড়াইলো কে? বলুন তো দেখি, আপনারা আমার কমেন্টে জানান দেখি যে চাউলের রেটটা বাড়াইলো কে? আমার জ্ঞানে আমি যতটুকু বুঝি, চাউলের রেটটা বাড়াইলো একজন এমপি, একজন দলীয় এমপি, একজন চেয়ারম্যান, একজন উপজেলা চেয়ারম্যান। এদেরই ক্ষমতা থাকে যে, বা সরকারি প্রশাসন থাকে, ডিসি, ওসি ইত্যাদি, যাদের ক্ষমতাটা থাকে একজন ডিলার নিয়োগ করার, ওই লোকগুলাই কিন্তু এই 10 লাখ টাকা ঘুষ খাওয়ার পর তর্পে এই 10 লাখ টাকা যে নিল, এক এমপি কিন্তু 1 লাখ হবে না, এখানে বাগবাটোয়ারা হবে। বাগবাটোয়ারা হওয়ার পরে সরকারের যে রেটটা নির্ধারণ করে দিল, ডিলারে দিল এমপিরে ঘুষ দেওয়ার পর এমপি তখন সরকারে বোঝায় যে না, আমার ডিলারে ধান কিনছে এত, তাকে দিতে হবে এত। ডিলার ধান কিনছে 25 টাকা বা 30 টাকা, ডিলারে দিতে হবে 35 টাকা বা 40 টাকা, তার খরচা আছে। এমপি কিন্তু বোঝাচ্ছে সরকারে। আচ্ছা, তাহলে গৃহস্থ পাইছে কত? 20 টাকা। গৃহস্থ যদি 20 টাকা পায়, ডিলারের যদি প্রতি কেজিতে 1 টাকা থাকে, চলে না? সব খরচা বাদ দিয়া 1 টাকা যদি কেজি প্রতি থাকে, তাহলে ধরেন আপনার ইয়ারিং খরচ ধরেন 1 টাকা,
আর ডিলারের প্রতি কেজিতে লাভ ধরেন 1 টাকা, আমি সে কথা বলতেছি, 1 টাকায় লাভ করলে সে ডিলারটা, তাহলে কি হইলো 22 টাকা রেট আসে, 20 টাকা কিনছে, 22 টাকা রেট দিতে পারে সরকার ভাই। কিন্তু ওই এমপির দালালি, এমপি এই সিন্ডিকেটটা করার কারণে বা যাদের দায়িত্ব থাকে এই ডিলার নিয়োগ করার, তারা এই সিন্ডিকেটটা করার কারণে কিন্তু আপনার যাদের দায়িত্ব থাকে, মানে একজন এমপিরই দায়িত্ব থাকে যে তার এলাকায় কী হচ্ছে না হচ্ছে তার খেয়াল করা উচিত, নজর দেওয়া উচিত বা খোঁজ খবর রাখা উচিত, রাখেন। ভোটের সময় এরা টুপি মাথার মধ্যে দিয়ে একজন বিখ্যাত আলেম হয়ে যা আপনার কাছে ভোট চাইবে, আপনার হাতে ধরবো, পায়ে ধরবো, আপনার বুকে নিব, টেনে নিব, নিয়ে এরা মনে করেন আপনার ভোট নিব। তারপর কি করব, এই যে এইভাবে আপনাদের মানবে, গেরস্তকে ধান কিনবে 20 টাকা, চাউলের রেট হবে 60 টাকা, 50 টাকা বা 60 টাকা। কেন ভাই? সিন্ডিকেট কীভাবে পরিচালনা হয় বিস্তারিতভাবে আপনাদের একটু বলার চেষ্টা করবো। সে খালি চাউলের প্রাইজের শেষ তা না, যেমন চিনির জন্য একজন ডিলার নিয়োগ করা থাকে সরকারের, বা সরকার ক্রয় করে যে ডিলারের মাধ্যমে দিয়ে, ডিলার চিনিটা ক্রয় করতেছে 1 রেটে, সরকারের দেখাইতেছে তার চেয়ে দ্বিগুণ রেটে দাম দিয়ে, মানে ওখানে কিছু বলার নাই তো ভাই, ওই সিস্টেমে যে ডিলারশিপটা তারা দিছে, পরে যে 20 লাখ দিয়ে দিছে যে আমি চিনির ডিলারশিপ চাই, সেক্ষেত্রে ওই যে সরকারি যে একটা প্রতিনিধি, দলীয় সরকারের যে একটা প্রতিনিধি থাকে যে অমুকের মাধ্যম দিয়ে এই ডিলারটা তুমি পাবে, তো ডিলারটা যেখান থেকে পায় ঠিক ওই জায়গাতে যা এটা 20 লাখ টাকা তার ঘুষ দেওয়া লাগতেছে ওই ব্যবসায়ীর, ওই ডিলারের যখন 20 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে, তখন ওই চিনির দামটা কি আপনি চান যে 40 টাকা কেজি খাই না? ওই চিনি যদি ডিলারে 40 টাকা কেজি কেনে, ওই চিনি যদি ডিলারে 40 টাকা কেজি কেনে, আপনার 40 টাকা কেজি খাওয়াবো, 42 টাকা কেজি খাওয়াবো না, 45 টাকা কেজি খাওয়াবো না, কারণ ওই যে 20 লাখ ঘুষ দিচ্ছে, 20 লাখ টাকা কিন্তু এই চিনির উপর থেকে তোলা লাগে। এই ঘুষটা খাইলো কেটা? দলীয় একটা সরকারের প্রতিনিধি। আমি দলীয়ভাবে সরকার গঠন করছি ভাই, আমার সরকারের কোন জায়গায় কি এটা আমি ভালো জানার কথা, এটা আমার খোঁজ খবর রাখার কথা। আমি যদি খোঁজ খবর না রাখি, আমি যদি খোঁজ খবরই না রাখতে পারি, তাহলে তো আমি ব্যর্থ, তাহলে তো আমার এই সরকার চালানোর মানে আসেন কেন? মানে দলীয় সরকারের কার্যক্রমগুলো এইগুলো। আমরা তো বলি খালি নির্বাচন দাও, নির্বাচন দিয়া তাড়াতাড়ি করে দলীয় সরকার আসুক, সিন্ডিকেটগুলা কিসের কি ভাঙবো, সিন্ডিকেট না ভেঙে আরও সিন্ডিকেটটা আরও জমায় নিয়ে আসবে, যাতে করে পাবলিকরে মারিয়া ওরা বড় রূপ হতে পারে। দলীয় সরকারের প্রয়োজন আছে ভাই, কখন? এখন না। দলীয় সরকারের প্রয়োজন যখন, তখন দলীয় সরকারকে খুঁজবে। আপনি দলীয় সরকারের প্রয়োজন, দলীয় সরকারের নীতি ভালো করুন, নীতি ভালো করলে আপনারা দলীয় সরকারকে খুঁজবেন। আপনি বাংলাদেশে যে কয়টা দল আছে রাজনৈতিক দল, মোটামুটি এককভাবে যে কয়বারই সরকার মানে গঠন করছে, প্রত্যেকটা বাড়ি দেখেন প্রতিটা সরকারের দুর্নীতি আছে ভাই, কারণ সে নিজেই দুর্নীতিবাজ। তার দলের মধ্যে কিভাবে কি ঠিক করব, ঠিক করার কোনো রাস্তা নেই, কারণ তার নিজের খাওয়া লাগে, তার নিজের দল চালাল লাগে। দল না চালাইলে তো তার ক্ষমতায় থাকা হবে না। সেই ক্ষেত্রে আমি যতটুকু আমার জ্ঞানে মনে করি, ডক্টর ইউনূস সাহেব যেহেতু আছে, তাকে যেহেতু আমরা দায়িত্ব দিছি, আমি মনে করি ডক্টর ইউনূস স্যারের দিয়াই এই সিন্ডিকেটগুলো ভাঙা লাগবে। আর প্রত্যেকটা জায়গা খতিয়ে দেখে এই সিন্ডিকেটের গোড়া থেকে শুরু করে উপরা ফেলা দেওয়া লাগবে, শিকড় পর্যন্ত উপরা ফেলা লাগবে। এই সিন্ডিকেটগুলোর শিকড় উপরা ফেলায় তারপর এমন একটা সংবিধান তৈরি করা, যে সংবিধানে কোনো দলীয় সরকার গঠন করলে ওই সরকার কোনোদিন কোনো আপনার সিন্ডিকেট যেন বানাতে না পারে, সিন্ডিকেট তৈরি করতে জানি না পাবো, এইরকম ব্যবস্থা করার সুযোগ দেওয়া লাগবে। আর আমি ডক্টর ইউনূস স্যারে বলবো, অবশ্যই আপনার ভয়ের কোনো কারণ না, আপনি চালিয়ে যান। আপনার জন্য বাংলাদেশের জনসাধারণ 5 বছর সময় বেঁধে দিয়েছে বা দেবে। আমি মনে করি 5 বছর সময়, আপনি 5 বছর থাকলে বাংলাদেশের জনগণ এমন কোনো পরিস্থিতি হবে না যে মাঠে নামবে বা আপনার নামানোর চেষ্টা করবে। রাজনৈতিক দলের ওই কয়টা নেতা একটা ব্যানার নিয়ে যা খাড়া হইল, আপনার ভয় পাওয়ার কারণ নাই। জনসাধারণ আপনার সাথে আছে, খেটে খাওয়া মানুষ আপনার সাথে আছে,
আপনি অবশ্যই এখানে ভয়ের কোনো কারণ নাই। আপনি সুস্থভাবে সৎ জ্ঞানে যতটুকু সংস্কার করা দরকার করে নেন। এই সিন্ডিকেটগুলা শিকড় থেকে উপড়ে ফেলুন। নাম্বার 1 শেষ করলাম।